সরকারের ভূমিকা, সরকার একটা দুর্বল সরকার। সে এখন পর্যন্ত অনেক কিছুই গুছিয়ে তুলতে পারে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যর্থতাকে ঢাকার জন্য সব থেকে বড় যে জায়গাটি, সেটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। শেখ হাসিনা গেছে মানে হলো যে ফ্যাসিজমের আসলে টুপিটা উড়ে গেছে, আর ফ্যাসিজমের পুরো বডি এখানে আসলে ইনট্যাক্ট আছে। কেন এই বিশ্ববিদ্যালয়, যে আমার এতগুলো এই কলেজগুলো, তাদের এই ডিলেমাগুলো ঘটছে, তারা কেন নেগোশিয়েট করতে পারছে না, কেন তারা কথা বলতে পারছে না, কেন তারা মানে ইভেন যদি তাদের সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্য নিয়ে কেন আজকে কেন এত বড় একটা ঘটনা ঘটে যাবে? শিক্ষার্থীরা এই যে ভাঙচুর, হামলা, সংঘর্ষ, লুটপাট, আমরা বিভিন্ন কিছু দেখছি। এখানে যে সবচেয়ে বড় বিষয়টি, যেমনটি আপনারা বলছিলেন, সরকারের ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? তারা কি আসলে তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে, আমি আগের একটু প্রসঙ্গটা নিই। মাহফুজ আলমের যে বাংলাদেশের 5 তারিখ, 5ই আগস্টের আগের সবকিছু গণ অভ্যুত্থানের ভেতর থেকে বাতিল হয়ে গেছে, ইনক্লুডিং সংবিধান, এটি তিনি একাধিক জায়গায় বলেছেন এবং বাংলাদেশের কতগুলো হিস্টোরিক বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো আমি গণমাধ্যমের লোক না, কিন্তু আমি জায়গাগুলো ফলো করি এবং নিশ্চয়ই দর্শকরা এই জিনিসটা জানে। আপনি জাস্ট এই মুহূর্তে ইন্টারনেট সার্চ দিলে এই জিনিসগুলো পাবেন। সরকারের ভূমিকা, সরকারের ভূমিকা, সরকার একটা দুর্বল সরকার। সে এখন পর্যন্ত অনেক কিছুই গুছিয়ে তুলতে পারে। তার পেছন থেকে ওই যে ষড়যন্ত্র তত্ত্বটা আমাদের এখানে আছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যর্থতাকে ঢাকার জন্য সব থেকে বড় যে জায়গাটি, সেটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। আওয়ামী লীগ তার ব্যর্থতা ঢাকার জন্য সবসময় যেমনি ভাবে বিএনপি জামাতের ষড়যন্ত্রের কথা বলতো, এই রেজিমে এসেও আমরা এরকমের কতগুলো দেখছি, যেটা মানে প্রেস সেক্রেটারি পর্যন্ত বলছে। আমি আপনাকে 3টা ঘটনা বলি। একটা হচ্ছে, একটা কলেজ থেকে, কাজী নজরুল কলেজ থেকে বা সোহরাওয়ার্দী কলেজ থেকে মোল্লা কলেজে গিয়ে একজন দুইজন কিন্তু রিকশায় লুকিয়ে গিয়ে যে হামলা করে, লাইন ধরে কয়েক শত হাজার শিক্ষার্থী গেছে, আপনি সেটি প্রতিরোধ করার কোনো চেষ্টা করেছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি কত 6 প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন। আচ্ছা, একটা দেশের মানে এই বাহিনীগুলোর মধ্যে বিজিবি বড় নাকি সেনাবাহিনী? আপনার তো মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী আছে। তো সেই সেনাবাহিনীকে কেন আপনি সেখানে কাজে লাগালেন? আপনি এখন এসে বলছেন আমি বিজিবি নিয়োগ করেছি। এই জায়গাগুলোতে গত কয়েকদিন ধরে প্রথম আলো অফিসের সামনে, এই মাত্র আমি এলাম, যে চিত্রটি দেখা গেল, এটা সম্ভবত যে সমস্ত দেশে গৃহযুদ্ধ চলে সেরকমের পরিস্থিতি। চারিদিকে সেনাবাহিনী বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে পাহারায়। সকালবেলায় গরু জবাই হচ্ছে, সন্ধ্যাবেলা পর্যন্ত সেখানে রান্না হচ্ছে। এটা কি একদিন? না, গত কয়েকদিন ধরে অনবরত ঘটে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আপনি চিন্ময় প্রভুকে ধরতে পারলেন, কিন্তু প্রথম আলো অফিসকে জ্বালিয়ে দিব, এই কথা যারা বলছেন, সেখানে এসে জবাই করছেন, গরু জবাই করছেন, সেখানে এসে বক্তৃতা করছেন, আপনি কি তাদেরকে ধরতে পারছেন না কেন? এটি কি আপনার ইচ্ছাকৃত ভুল নাকি আপনার অক্ষমতা? আমি এই ঘটনার জন্য কি আওয়ামী লীগকে দায়ী করব? আপনি যদি খুশি হন, আমরা যদি মনে করি যে না, এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী, আমি দায়ী করতে পারি। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় কারা আছে? 3 মাস, 3.5 মাস, এটি কিন্তু কম সময় না। বিতর্কিত কর্মকাণ্ড অনেকগুলো আছে। এই যে গত কয়েকদিন আগে আমরা, মামুন ভাইও বললেন, এটা আমরা সবাই জানি যে এই যে গণঅভ্যুত্থানটার গ্রাউন্ডটা তৈরি হয়েছিল চাকরির ক্ষেত্রে বৈষম্যকে কেন্দ্র করে, তাই তো? চাকরির ক্ষেত্রে বৈষম্য। গত জি। পরশুদিন বা তার আগের দিন আমাদের যুব উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিয়েছেন, গত 3 মাসে সরকার 86,000 তরুণের চাকরির ব্যবস্থা করেছে। আপনি গণমাধ্যমে সরাসরি যুক্ত, আপনি কি কোথাও দেখেছেন যে সার্কুলার দিয়ে চাকরির জন্য সার্কুলার দেওয়া হয়েছে? কোথাও ইন্টারভিউর কথা শুনেছেন? তাহলে এই প্রশ্নটাকে আমি করতে পারি না যে এই যে 86,000 মানুষকে আপনি চাকরি দিলেন, তারা কারা? আমরা এর আগে কিন্তু আওয়ামী লীগকে দেখেছি। আওয়ামী লীগের নেতা কর্মী মাঠ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত তারা চাকরি বিক্রি করত। গত 15 বছরে বাংলাদেশে চাকরি কেউ পায়নি, চাকরি কিনতে হয়েছে। যার বাবার টাকা বেশি সে বড় চাকরি কিনেছে, যার বাবার
ছোট পুঁজির সে ছোট চাকরি কিনেছে। ৮৬,০০০ তরুণকে আপনি নিয়োগ দিলেন, এর উৎসটা কি, কিভাবে দিলেন, জি কার শরীফুজ্জামান মাধ্যমে দিলেন, শরীফ, তারা কারা? জি আমি এক, একটু আপনার সাথে এখানে একটু যোগ করি। আপনি যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা বলছিলেন, তিনি আজকে আবার আরেকটি কথা বলেছেন, সেটি বলেছেন এই যে যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যে হামলা সংঘর্ষের ঘটনা, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো। জি বলুন। তো আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে গেলে যদি রক্তপাত হয়, তাহলে আপনি বিজিবি সেখানে কেন নিয়োগ দিচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দিলে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আপনার চোখের সামনে একটা কলেজের একজন শিক্ষককে, আমার পাশে যে শিক্ষক বসে আছেন, হ্যাঁ তার একটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, তার একটা রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, তিনি একটা দল করতে পারেন। আমাদের এই সোসাইটিতে সেই অধিকার তো অনেকের আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা তো সংসদ সদস্য হয়েছেন। একজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করার পরে তার হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন, এটিকে অস্বীকার করবেন? আমাদের একটা মিডিয়ার সামনে এই যে চিত্রগুলোর কথা আমি বললাম, এর দায়টা কি আপনি কোনো একটা রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেবেন? সরকারের কোনো দায় নেই? আমি আপনার সাথে একমত হব যে একটা নবীন সরকার, কিন্তু এই নবীন সরকার বলে আপনি এই অদক্ষতা কতদিন ঢেকে রাখবেন? আমাদের একজন শিক্ষা উপদেষ্টা আছেন, গত 3 মাসে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, আমি আপনাকে বলতে পারি এই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটি প্রথম না। বাংলাদেশে এর আগে নারায়ণগঞ্জে একজন শিক্ষককে কান ধরে উঠবস করানো হয়েছিল, আপনার মনে আছে? আমরা শাহবাগে তার প্রতিবাদ করেছি। তার আগে নড়াইলে একজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছিল, আমি ঢাকায় সেই প্রতিবাদ সমাবেশে ছিলাম। কিন্তু গত 3 মাস ধরে যে শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অর্থবহ কোনো উদ্যোগ কি হয়েছে? আমাদের এই যে তরুণদের কথা আমরা বলছি, যে তরুণদের মধ্যে যে ট্রমাটা, এই ট্রমাটার থেকে তাদেরকে মুক্ত করে আনার দায়িত্বটা কার? আমাদের। আমরা সেই দায়িত্বটা পালন করিনি। অথরিটি, প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের। কিন্তু জি আমি কি সেই রেসপন্সিবিলিটি এখানে পেয়েছি? আমি এটার জন্য কি ছাত্রলীগকে দায়ী করব? আমি এটার জন্য কি ডিবি হারুনকে দায়ী করব? আমি যদি নিজেকে সন্তুষ্ট করার জন্য আমি করতে পারি, কিন্তু ব্যর্থতাগুলো যদি আপনি খুঁজে বের না করেন, তাহলে ১,৫০০ মানুষের যে আত্মদানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের পতনের পরে যে নতুন সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। জি আমরা শরীফুজ্জামান অবশ্যই শরীফ, সমালোচনাটা করব। জি জি আমি সরকার যদি খারাপ কাজ করে তার সমালোচনা করব, ভালো কাজ করলে সেটির প্রশংসা করব। কিন্তু কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে সমালোচনাটাকে সরকারের বিভিন্ন জায়গা থেকে রিয়াকশন ব্যক্ত করা হচ্ছে, যেটা কাঙ্ক্ষিত না। আমি বলতে চাই, এই যে প্রেস কনফারেন্স করা বলা হচ্ছে যে আমরা এর পেছনের কারা নেপথ্যে আছে তাদেরকে খুঁজবো। মানুষ যখন তার অভাবের কথা বলার জন্য আসছে, একজন চা শ্রমিক ১২০ টাকা বেতন পায়, সে যখন তার অভাবের কথাটা বলছে, আপনি যদি তার মধ্যে ষড়যন্ত্র খোঁজেন, তাহলে আপনার এই অভ্যুত্থানকে আপনি পদদলিত করছেন। জি একজন আপনাকে ধন্যবাদ। রিক্সাওয়ালাকে যদি আপনি তাকে প্রশ্ন করেন, পদদলিত করছেন। আপনি দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস ওঠা মানুষের আর্তনাদকে অথবা প্রতিবাদকে যদি প্রশ্ন করেন, তাহলে এই গণঅভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, পদদলিত। জি আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আবারও আসবো। আমি একটু আব্দুল আল মামুন আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, একই বিষয় আসলে সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব আসলে ঠিকমতো পালন করছেন কিনা, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি যদি একটু বলতেন। আমি বোধহয় একটু ভিন্নভাবে দেখবো শরীফুজ্জামান ভাই আসছে যে মানে যেটা দেখবো, যেটা যেভাবে আমি দেখবো সেটা মানে আমরা সবাই জানেন আপনারা যে আহ, যে এই সরকারকে আমরা কিভাবে দেখব, এই সরকারটা কোন উম, ভিত্তির উপরে দাঁড়িয়ে সরকার গড়ে উঠলো। আপনি খেয়াল করে যদি দেখেন যে আমরা যদি 15 বছরের ফ্যাসিজমের কথা বলছি, তার ফ্যাসিজমের ম্যানিফেস্টেশন কি, আর 15 বছরের ফ্যাসিজম কায়েম হওয়ার পেছনের ইতিহাসগুলো কি। মানে 15 বছরের ফ্যাসিজম, হঠাৎ করে তো ফ্যাসিজম হঠাৎ আবির্ভূত হয় না, তার পেছনে একটা লিগ্যাসি থাকে, তার কালচারাল এলিমেন্ট থাকে, তার নানান রকমের উপাদান থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সরকার ব্যবস্থা সিম্পলি অনুপস্থিত হয়ে গেছে। মানে 5 তারিখের পরে যখন শেখ হাসিনা আহ মানে ক্ষমতা থেকে ছেড়ে চলে গেলেন, তারপরে 4 দিন বা 5 দিন 6 দিন বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। তার মানেটা কি? মানেটা তো আপনাকে বুঝতে হবে, পুলিশ
বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। যে যে পুলিশকে আমরা ভাবি জনগণের রক্ষাকর্তা, তারা হচ্ছে ক্রমাগত গুলি চালিয়েছে এবং এর আগেও ক্রমাগত অত্যাচার করে এসেছে পুলিশ, র্যাব এবং অন্যান্য সংগঠন, অন্যান্য প্রশাসন, এবং আমাদের বিচার ব্যবস্থাও তাই। যে বিচার ব্যবস্থা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে ওখানে আর বিচার করা সম্ভব না। কারণ আপনি দেখবেন যে যতগুলো হাইজ্যাক, মানে এই যে মানে ইলেকশন হাইজ্যাক হয়েছে বিচার 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 বিভাগের মধ্যে দিয়ে, যেভাবে নিয়োগগুলো হয়েছে, পুলিশে যেভাবে নিয়োগ হয়েছে, এই সকল কিছুই এমন একটা বাস্তবতা তৈরি করে রেখেছিল যে আপনি চাইলেও একটা স্মুথ রাষ্ট্র, ধরেন যে আপনার শেখ হাসিনা চলে গেছে মানে হচ্ছে যে, আমি এর আগেও বলছিলাম যে কোনো এক জায়গায় যে শেখ হাসিনা গেছে মানে হলো যে ফ্যাসিজমের আসলে টুপিটা উড়ে গেছে, আর ফ্যাসিজমের পুরো বডি এখানে আসলে ইনট্যাক্ট আছে। এবং ফ্যাসিজম শুধুমাত্র একটা ব্যক্তি না, ফ্যাসিজম মানে হলো যে একটা মনোভঙ্গি, একটা কালচার, এবং একটা হচ্ছে যে এটা শুধু যে ভায়োলেন্স করছে ফ্যাসিস্ট ওয়েতে তার মধ্যে ফ্যাসিজম ডেভেলপ করে না, এটা ডেভেলপ করে যারা আক্রান্ত হচ্ছে তার মধ্যেও। কারণ কাউন্টার একটা ইডিওলজি ডেভেলপ করতে থাকে যেটা সমানভাবে ভায়োলেন্ট। তো ফলে আমার কাছে মনে হয় যে আমরা কিভাবে পার্ট করব, সরকারের এই 3 মাসে কিভাবে পার্ট করব। নিশ্চিতভাবেই শফিকুজ্জামান ভাই যেটা বলছেন যে অনেক ব্যর্থতা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ফরমেশনের ক্ষেত্রে নানান রকমের ডিলেমা ওয়ান আফটার অ্যানাদার ঘটেছে, এবং এখনো একটি স্ট্যাবিলিটি তৈরি হয়নি। অসংখ্য জায়গায় আপনি দেখবেন যে আগের সময়ের যারা বসেছিল, ইভেন মিলিটারির মধ্যে আপনি বলেন যে মিলিটারি না, কিন্তু আব্দুল্লাহ কিংবা মামুন, আমি আসলে মূলত, জি আমি যদি একটু প্রশ্নটা রাখি, আমি মূলত যেই জায়গাটাতে আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার মতামত, এই যে ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে, বিভিন্ন কলেজের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংঘর্ষগুলো হচ্ছে, প্রশাসন কি তাদের কারোর সাথে, আমি বলছি সরকারের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয় অথবা কলেজের প্রশাসনের সাথে কি তারা বসছে, কথা বলছে, অথবা যে শিক্ষার্থীরা তাদের কারোর সাথে, কোনো প্রতিনিধির সাথে কি তারা কথা বলছে যে কেন হচ্ছে এগুলো, অথবা সমাধানটা কি হতে পারে, তারা কি চাচ্ছে? আমরা দেখছি যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সংঘর্ষ হচ্ছে, তাহলে কেন বসছে না, অথবা আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও জিনিসগুলো আসলে কেন ঠেকানো যাচ্ছে না? আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? সেনাবাহিনীও মাঠে রয়েছে, বিজেপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবটুকু দেখতে পাবো না। আমি যেটা দেখতে পাবো যে ধরেন যে মিডিয়াতে এরকম দেখিনি যে মানে একটা গ্র্যান্ড ওয়েতে বসা হচ্ছে, সেরকম আমি কিছু দেখিনি। কিন্তু যেটা হলো যে যদি আমি স্পেসিফিক আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি দেখবো যে এখানে বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের এখানে ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য বডি বারবার বসছে, এবং যখনই কোনো একটা অঘটন ঘটছে সেটাও খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করার চেষ্টা করেছে। প্রথম একটা দুটো ঘটনা আছে, তার মানে হলো যে যে যদি ওই সদিচ্ছা থাকে, আমি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদিচ্ছাটা দেখতে পেয়েছি, যে যেন বিশৃঙ্খলা কম ঘটে। আপনি দেখবেন যে এখানে কিন্তু আন্দোলনের পরেও অত বিশৃঙ্খলা রাজশাহীতে ঘটেনি। এবং মানে হলো যে আমার মনে হয় যে তাহলে এখানে এক ধরনের অ্যালার্টনেস ছিল যে আমরা এগুলো হতে দেব না, আমরা কম হতে দিব, যেগুলো হবে দ্রুত এটা অ্যাড্রেস করে ফেলবো। ফলে প্রশাসন এবং আমরা মিলে এটা করতে পেরেছি। কিন্তু এটা কেন আমি আশা করে থাকবো যে একজন উপদেষ্টা এসে আমার ছাত্রদের সাথে রাজশাহীতে এসে বসবে? প্রশ্নটা এখানে যে কেন এই বিশ্ববিদ্যালয়, যে আমার এতগুলো এই কলেজগুলো, তাদের এই ডিলেমাগুলো ঘটছে, তারা কেন নেগোশিয়েট করতে পারছে না, কেন তারা কথা বলতে পারছে না, কেন তারা মানে ইভেন যদি তাদের সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্য নিয়ে কেন আজকে কেন এত বড় একটা ঘটনা ঘটে যাবে, এভাবে ঘোষণা দিয়ে একটা ঘটনা ঘটছে। এবং সে বিষয়ে ওখানে কি কি ঘটছিল, আমি কিন্তু একটা 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 ইমেজ দেখতে পেয়েছি যে একজন লুঙ্গি পরা বয়স্ক লোক, যে কোনোভাবেই ছাত্র হওয়ার কথা না, এবং বোঝাই যাচ্ছে তার বয়স হচ্ছে 50-এর কাছাকাছি, সে লাঠি হাতে একটা ছেলে পড়ে আছে, তাকে বেদম প্রহার করছে, হয়তো মারাই গেছে ছেলেটা, কি হয়েছে আমি জানি না, কিন্তু সে তো ছাত্র না। আমি আরো কয়েকটা ইমেজ দেখলাম যারা আসলে ছাত্র না, মানে তারা কোত্থেকে এসে হাজির হলো যে ছাত্রদের দ্বন্দ্বের মধ্যে? এলাকার লোক আনা হয়েছে, দল দল বেঁধে আনা হয়েছে। তাহলে এই ব্যাপারগুলো কেন আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলো তারা নিজেরা কেন হ্যান্ডেল করতে পারছে না? আমি যদি এই হ্যান্ডেল না করতে প্রশ্নটাই, পারে তাহলে তারা জি এই সাহায্য নেই, প্রশ্নটাই আমি কথা আপনার বলুন। কাছে আসলে, মানে জি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন কি? জি আমি জি জাস্ট প্রশ্ন আপনি যে করছিলেন আমি উল্টা দিক দিয়ে দিলাম, যে আমি কেন এটার অ্যাড্রেস যদি আমি না করতে পারি, তাহলে আমি হায়ার অথরিটিকে বলবো যে অ্যাড্রেস করেন, না পারলে তখন আমি দায় দিব তাদেরকে যে আপনি এটা পারছেন না, আমি পারিনি, আপনাকে দিলাম, আপনি পারলেন না। কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি এবং এটা অ্যালাউ করি, একটা সামথিং সামথিং আই এম অ্যালাউড সামথিং টু হ্যাপেন, এবং তারপরে সেটা দায় চাপিয়ে দিই,
এটা কিন্তু বিপজ্জনক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। শরীফুজ্জামান শরীফ, আপনি যদি একটু বলতেন, আব্দুল্লাহ আল মামুন যেমনটা বলছিলেন, আপনি যদি আপনার। জি। আমি অনেকটা থমকে গেছি। মানে একটা অপরাধকে জাস্টিফাই করার জন্য নানা রকমের মডেল কাজ করে। আমি এই রকমের একটা লুটপাট, এই রকমের একটা ন্যাক্কারজনক ঘটনার দায়টা আমি চাপিয়ে দিচ্ছি ওই কলেজের প্রিন্সিপালের উপরে। তিনি কেন না ভূমিকা না, রাখেন? দায় চাপাচ্ছি না, দায় চাপাচ্ছি না, এক, একদমই দায় চাপাচ্ছি না, দ্বিতীয়ত দায় হচ্ছে চাপাচ্ছি না, রাজনৈতিক দায় যে চাপাচ্ছি জায়গাটা, না। আপনি ভাষাটা রাজনৈতিক বদলান, যে কারণ জায়গাটা, দায় চাপাচ্ছি না। এই সরকারকে আমি দায় রাজনৈতিক চাপাচ্ছি। দলগুলো যেভাবে সহযোগিতাটা করেছে, এখন পর্যন্ত সহযোগিতা দিয়ে যাচ্ছে, এই সরকার কি দলগুলোর কাছে কোনো সহযোগিতা চাচ্ছে? কোথাও শুনেছেন যে সরকার রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছে, সহযোগিতা পায়নি? নো, কোনো জায়গা নেই। তাহলে রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বটা পালন করছে। আপনি যখন আপনার অবজেক্টিভের মধ্যে নতুন নতুন ইস্যু সেট করবেন, তখন স্বাভাবিকভাবে আপনার সাথে একটা দূরত্ব তৈরি হবেই। এখন আমরা দেখছি নতুন দল গঠিত হতে যাচ্ছে, নতুন দল যে কেউ করতে পারে। আমরা এখানে শুনছি এই যে লুঙ্গি পরা মানুষটা, আমাদের এখানে আপনি রাস্তায় থুতু ফেলে নিচের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন যে চারপাশের লোক ভিড়ে হয়ে গেছে। কারা লুঙ্গি পরে গেছে? হ্যাঁ, আমরা এখন বলতে পারি যে ওর পরিচয় না জানলেও ওর দাদা মনে হয় ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগের পরিবার, সুতরাং এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত অথবা পুরাতন ফ্যাসিবাদীরা জড়িত। এই আওয়ামী লীগ যেহেতু পরাজিত হয়েছে, তারা তাদের রাজত্ব হারিয়েছে, সুতরাং সে তো ষড়যন্ত্র করবেই, সে তো তার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেই। সরকার হিসাবে আপনার দায়িত্বটা কি? সরকার হিসাবে আপনার দায়িত্বটা হচ্ছে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা। আমি দেখতে পাচ্ছি সরকার সেই জায়গাটায় পারছে না। রাজনৈতিক আমিও শক্তি, দেখতে পাচ্ছি। মিডিয়া, তারা যে সহযোগিতাটা করছে, আমি এখন এই সময় এসে দেখি ৭৫ সালে বাংলাদেশের 4টি পত্রিকা রেখে সব পত্রিকা নিষিদ্ধ হয়েছিল, আমরা জানি। কিন্তু এখন বাংলাদেশের মিডিয়া যেভাবে চাপের মধ্যে আছে, বাংলাদেশের ইতিহাসে এতটা চাপের মধ্যে কখনো মিডিয়া ছিল না। প্রত্যেকটা হাউজে 3জন 4জন করে খুনের আসামি। সরকার বলছে আমরা কেউকে ধরবো না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন মোল্লা জালাল, অমুক তমুক 2জন 3জনকে ধরার ভেতর থেকে, গ্রেপ্তার করার ভেতর থেকে মেসেজটা যাচ্ছে। প্রথম আলোর অফিসের সামনে যে ঘটনাটি আমরা দেখছি, এরপরে আমি কি সরকারের সমালোচনা করব না? এই ঘটনাটা যে কোনো জায়গায় ঘটতে পারে। আমাদের সোসাইটিতে যে রিপারকেশনটা হয়েছে, আপনি এসে বলছেন চাঁদাবাজের হাত বদল হয়েছে, তো এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তো আপনার। আমরা তো আওয়ামী চাঁদাবাজ থেকে মুক্ত হব বলেই গণ অভ্যুত্থানে গিয়েছিলাম। এখন চাঁদাবাজের নতুন সাইনবোর্ড এসেছে, যারা ক্ষমতায় যেতে চায়। আপনি কাদেরকে মিন করছেন আমি জানি। আপনি কি কাউকে ধরেছেন? একজনকেও ধরেছেন? আপনি ধরেননি। তাহলে এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতাটার সমালোচনা আমি করব, নাকি এটার জন্য অবশ্যই ফ্যাসিবাদের না, রেজিমের উপরে দায়িত্ব? না না, আমি ওই জায়গাটা আসছি, আমি ওই জায়গাটা আসছি। সমালোচনা করব। আপনি আপনার যে পেরিফেরির কথা বললেন, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি উদ্যোগটা নিচ্ছেন, তাহলে আমি আপনি আবার এই জায়গাটায় ওপেন করে দেন যে শিক্ষা উপদেষ্টা, আমি বলতে পারি যে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। যদিও তার কাছে প্রত্যাশা বেশি ছিল। কেন? তিনি এর আগে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, সঙ্গত কারণে তার কাছে আশাটা বেশি। কিন্তু এরকমের একটি ঘটনার পর, আপনার মনে আছে ওই যে মদন মোহন কলেজ পুড়িয়ে দেওয়ার পর অক্ষম, অযোগ্য, অথর্ব নুরুল ইসলাম নাহিদ গিয়ে সেখানে কেঁদেছিলেন। আজকে এই যে কলেজগুলোতে গতকাল থেকে যা হচ্ছে, আপনি শিক্ষা উপদেষ্টা কি দেখেছেন কোথাও যেতে? নো। তার কি কোনো তাকে রেসপন্সিবিলিটি যেতে নেই? হবে, নেই। আমার মনে হয় তার যাওয়া আচ্ছা, উচিত, যাওয়া কর্তব্য। কোনো একটা জায়গায় যখন বন্যা হয়, আপনার যদি যুক্তিটা ধরি, কোন একটা জায়গায় বন্যা হয়েছে, আমি গিয়ে কি করব? উপদেষ্টা গিয়ে কি করবে? ওইখানে যারা আছে তারা দায়িত্ব পালন করবে, তাদের তো কতগুলো রেসপন্সিবিলিটি আছে। নো, আমাদের কালচারটা হচ্ছে এইটা যে আমরা সরকারের রেসপন্সিবল জায়গা যারা আছে তাকে ওই জায়গাটা দেখতে চাই। জি। আমি এই ঘটনার জন্য কোনোভাবেই ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে পুরো দায়টা দেব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।